আচ্ছা, তোমরা রেসপন্স করো আমার সাথে, ওকে? না হলে ক্লাস আসলে সামনে আগানো যায় না। কোনো সমস্যা থাকলে, বুঝতে না পারলে, বা যে কোনো ব্যাপারে কোশ্চেন থাকলে ওকে এনি টাইম করতে পারবা। যেমন আমরা স্টার্ট করতে পারি। জি স্যার। বিকেল যা করছো সবাই, কতজন করছো? আচ্ছা, আসলে লং টাইম পরে ক্লাস হচ্ছে, তারপরও এখন প্রথম যখন শুরু করেছিলাম আমরা দুইটা প্রসেসের কথা অলরেডি বলেছি, কার্ড এবং কমিয়ান। এটা নিয়ে ডিসকাস করা হয়েছে প্রথম ক্লাসে। বাট সেই কার্ড এবং কমিয়ান অ্যাকচুয়ালি ইয়ার্ন আমরা পাই কোন মেশিন থেকে? আর কি আগের যে ফ্লোর দেখছি, কোন মেশিন থেকে পাই অ্যাকচুয়ালি ইয়ার্ন যেটা তৈরি হয়? কার্ড আর কমিয়ান, বলো দেখি। যখন ধরো কার্ডিয়ান তৈরি করবো, বাট কোন মেশিনে গিয়ে আমরা ইয়ার্নটা পাবো অ্যাকচুয়ালি? কোন মেশিনে আউটপুট ইয়ার্ন, বলো তো? বেসিক জিনিস তো এগুলো, যে বারবার রিভিউ না করলে মনে আসে না পিছনে, না হলে বোঝানো যায় না। এনিবডি বলো, রিফ্রেম মেশিনের আউটপুট কি বলো? রিফ্রেম, কথা ক্লিয়ার না স্যার, কথা বলেন। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? রিং কপস। হ্যাঁ, রিং কস। আর কেউ? রিং কপস, রিং মেশিনের আউটপুট আসলে রিং কপস না, রিং মেশিনের আউটপুট হচ্ছে ইয়ার্ন। ইয়ার্ন, বাট ইনপুট হচ্ছে, বলো, ইনপুট রবিং। রবিং হচ্ছে মেশিনের আউটপুট, রিং মেশিনের ইনপুট। আর রিং মেশিনের ইনপুট রবিং, আউটপুট ইয়ার্ন। সেটা রিং কপসে, অ্যাকচুয়ালি রিং কপসে সারফেসে ইয়ারটা জড়ানো হয়। সো রিং কপস রিং ফ্রেম মেশিনে লাগানো থাকে স্পিন্ডলের উপরে, বাট আউটপুট রিং কপস না, আউটপুট হচ্ছে ইয়ার্ন, রিং ইয়ার্ন বলতে পারো। রিং ইয়ার্ন, বা ওটাকে আমরা যদি কার্ড প্রসেস চালাই তাহলে কার্ডিয়ান, কম প্রসেস চালালে কমিয়ান। তাহলে বেসিক ইয়ার্ন, কার্ড এবং কম, সেটা আমরা রিং মেশিন থেকে রিং স্প্রিং সিস্টেমে তৈরি করা হয়। এটা ছাড়াও এই রিং ফ্রি মেশিনে আরো অনেক ধরনের ইয়ার্ন তৈরি হয়, যেমন ধরো সাইরো ইয়ার্ন, ইনজেক্ট ইয়ার্ন, স্লাব ইয়ার্ন, মিলান্স ইয়ার্ন। এগুলো রিং ফ্রেম মেশিনে তৈরি করা হয়। তবে কম্প্যাক্ট ইয়ার্ন, সেসব ক্ষেত্রে একটু মডিফিকেশন করা হয়। যদি তুমি রিং ফ্রেম মেশিন থেকে কার্ড এবং কমিয়ান তৈরি করে যদি স্লাব ইয়ার্ন তৈরি করতে চাও, রিং ফ্রেম মেশিনে এক্সট্রা আরেকটা অ্যাটাচমেন্ট, স্লাব অ্যাটাচমেন্ট লাগাতে হবে। আর স্লাব অ্যাটাচমেন্ট লাগালে সেখান থেকে স্লাব অ্যাটাচমেন্ট অ্যাড করে রিং মেশিনের অ্যাকচুয়ালি মডিফিকেশন করে আমরা সেটা সেখান থেকে স্পেশাল ইয়ার্ন, সে স্লাব ইয়ার্ন তৈরি করা যায়, ইনজেক্ট ইয়ার্ন তৈরি করা যায়। হ্যাঁ, তারপরে মনে করো সাইরোয়ান তৈরি করা যায়, মিলান্সিয়ান তৈরি করা যায়। এগুলো তোমরা আসলে পড়ো নাই যদিও। স্পেশাল ইয়ার্ন একটা সাবজেক্ট আছে, যে সেখানে এগুলা ডিটেলস করা হয়। ওকে, আমি জাস্ট ধারণা দিলাম। বাকি দেখো, এটা ছাড়াও যেমন ধরো রোটোরিয়ান। রোটোরিয়ান সেটাও ওয়ান কাইন্ড অফ ইয়ার্ন, বাট এটা তৈরি হয় রোটর মেশিনে। যখন রোটোরিয়ান তৈরি করি তখন কি রিং মেশিন লাগে? তো বলতে পারো রোটোরিয়ানের নাম শুনছো? অ্যাকচুয়ালি লয়ার কাউন্টের ইয়ার্ন, মানে অ্যাকচুয়ালি যেগুলো কম্পারেটিভলি মোটা সুতা, সেগুলো আমরা রোটোর মেশিনে তৈরি করি। সেখানে রিং ফ্রেম লাগে না, রোটোরিয়ানে সরাসরি রোটোরিয়ান তৈরি করা হয়। এবং রোটোর প্রসেসে সিমপ্লেক্স মেশিন দরকার হয় না। ঠিক আছে, এখানে ড্রপ ফ্রেম স্লাইভার সরাসরি রোটোর মেশিনে ইনপুট দেওয়া হবে,
আউটপুট হিসেবে আমরা রোটোরিয়ান পাবো। এটা ছাড়া সে মনে করো ভর্টেক্সিয়ান করা যেতে পারে, সেটা ভর্টেক্স মেশিন ইউজ করা হয়। রিং বা রোটর মেশিন না, এটা আলাদা ভর্টেক্স মেশিন আছে। ভর্টেক্স মেশিনে একইভাবে ড্রফিং স্লাইভার ফিড দিব, আউটপুট আমরা ভর্টেক্সিয়ান পাবো। সো এই যে আলাদাভাবে ভর্টেক্সিয়ান রোটোরিয়ান কেন বানালাম, ভর্টেক্সিয়ান রোটোরিয়ান এগুলো প্রপার্টিজও আলাদা। আলাদা প্রপার্টি, ইয়ানও আলাদা, ঠিক আছে? এই ধরনের ইয়ান আমরা আলাদা স্পেশাল ইয়ান এগুলো তৈরি করতে পারি। আর রিং ফ্রেমের মডিফিকেশন করে বিভিন্ন স্পেশাল ইয়ান তৈরি করা যায়। আমরা মেনলি তোমাদের কার্ড এবং কমেলে বেসিক জিনিসটা যদি বোঝানো যায় যে এই তখন মডিফিকেশন করে যখন কম্প্যাক্ট ইয়ান বানানো হবে, রিং এর মডিফিকেশন বা রিং সম্পর্কে তোমাদের ধারণা থাকে, ক্লিয়ার থাকে, তাহলে বাকিটা ইজিলি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? রিং মানে রিং ফ্রেম সম্পর্কে, নরমাল রিং ফ্রেম মেশিনে কার্ড এবং কমেল তৈরি করি, এই সম্পর্কে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, দেন তোমার জন্য বাকি রিং ফ্রেমের মডিফিকেশন করে অন্য কোনো ইয়ান বানানো বা এটা তোমার এটা অ্যানালাইসিস করা কঠিন কিছু হবে না, ঠিক আছে? আমরা বেসিক জিনিসটা দেখাচ্ছি আর কি। আচ্ছা, তোমরা কি ফ্যাক্টরিকে ভিজিট করছো? তোমাদের কোনো ফ্যাক্টরি ভিজিট করছো স্পিনিং এর? কখনো গিয়েছো? মানে তোমাদের ইউনিভার্সিটি থেকে যখন নিয়ে যাওয়া হয়, তোমরা কি গেছো? এখন পর্যন্ত কোনো ট্যুরই পাও না নাকি? একটা ট্যুর হয়েছে কিন্তু স্যার স্পিনিং মিলে যাওয়ানো হয়নি না স্যার, ফ্যাক্টরি দেখতে চাই তো স্যার নিটিং এ গেছিলাম স্যার। তোমার দুই ডিপার্টমেন্ট আছে, কেউ যাও নাই? স্যার আমরা নিটিং এ গেছিলাম স্যার, এসএম নিটওয়ারে। আচ্ছা, যেহেতু স্পিনিং এ যাও। আচ্ছা আচ্ছা, তোমাদের আশা করি আমার মনে হয় স্পিনিং এ এখন তো যেহেতু ঝামেলা চলছে, তারপরেও এখন তো সেমিস্টার আসেই, স্পিনিং এ হয়তো কখনো না কখনো একবার নিবে আশা করি। বুঝতে পারছো? যেহেতু তোমরা ধরো যারা ইয়ার্নে পড়ে, যারা ফেব্রিকে পড়ে, তারা তো ইয়ার্ন ফেব্রিক ওকে, বাকি তোমাদেরকে সবগুলোই দেখাবে মানুষ, আমার ধারণা আর কি। তোমাদের সবগুলোই দেখা, তোমরা যেখানে তোমরা চুজ করো সেখানে জব করবা, বা সবগুলা ধারণায় তোমাদের দেয়া হয়। আশা করি ফ্যাক্টরি যখন যাবা বিভিন্ন ধরনের রিং ফ্রেম মেশিন দেখতে পাবা, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন অরিজিনাল রিং ফ্রেম মেশিন দেখতে পাবা। আমি কয়েকটা এক্সাম্পল ছবি দেখানো হয়েছে এখন, যে স্পিনিং এর সবচেয়ে বেশি ইউজ করা হয় রিটার ব্র্যান্ডের মেশিন। রিটার হচ্ছে অরিজিন হচ্ছে সুইজারল্যান্ড, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরো বেশি দেখবা স্পিনিং এর মধ্যে আবার কার্ডিং থেকে ফিনিশার ড্রপেম, এই জায়গার মধ্যে এই মেশিনগুলো যে ফ্লোচার্জার দেখছো, কার্ডিং থেকে ফিনিশার ড্রপেম, এই মেশিনগুলো সবচেয়ে বেশি, আরো বেশি রিটার ইউজ করা হয়। রিটারের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর গ্লোরুমেও মিক্স থাকে, রিটারের পাশাপাশি আরো কিছু থাকে। আর তোমার কার্ডিং থেকে সিমপ্লেক্স ফিনিশার ড্রপেম পর্যন্ত সবচেয়ে বেশি রিটারে, অনেকে এটাকে বলে ব্যাক প্রসেস, আমরা সব রিটার দিয়ে সাজানো, এরকম হতে পারে। যাই হোক, রিটার ব্র্যান্ডের স্পিনিং মেশিন যদি দেখো, আমি একটা মডেল দেখিয়েছি, রিটার ব্র্যান্ডের মডেল হচ্ছে G38, নাম্বার অফ স্পিন্ডল 1008টা, ঠিক আছে? ওকে, অরিজিন সুইজারল্যান্ড। আর একটা ব্র্যান্ডের মেশিন দেখো, সাংঘাই এফানজি, এটা মডেল হচ্ছে FA507, নাম্বার অফ স্পিন্ডল 504টা, এটা অরিজিন হচ্ছে চায়না। আচ্ছা, এই দুইটা মেশিনের মধ্যে দেখো, এই দুইটা ব্র্যান্ডের মেশিনের মধ্যে নাম্বার অফ স্পিন্ডলের পার্থক্য আছে? জি স্যার। দেখো, একটা হচ্ছে 1008, একটা হচ্ছে 504। এখন আমরা যে মেশিনগুলোতে দেখবা 1008টা স্পিন আছে, এরা বোথ সাইড মিলায়। রিং ফ্রেম মেশিনে কিন্তু দুই সাইডেই স্পিন্ডল থাকবে। যদি টোটাল স্পিন্ডল 1008টা হয়, তাহলে সেই ধরনের মেশিনকে আমরা বলবো লং ফ্রেম মেশিন। লং ফ্রেম যদি 504টা হয়, অথবা কখনো দেখবা 485, এই ধরনের হয়,
নাম্বার অফ স্পিন্ডেলের সংখ্যা বোথ সাইড মিলায়ে, তখন সেটাকে আমরা বলবো শর্ট ফ্রেম। শর্ট ফ্রেম 1008টা হলে লং ফ্রেম। তো যদি তোমার এক্সামে কোনো ম্যাথ আসে, মানে ম্যাথের যদি কোনো ধরো রিং এর পরে কোনো ইনফরমেশন নিয়ে কোনো ম্যাথ আসে, সেখানে নাম্বার অফ স্পিন্ডেল যদি উল্লেখ করা না থাকে, এর এগেইনস্টে যদি লং ফ্রেম আর শর্ট ফ্রেম বলে দেওয়া হয়, তাহলে তুমি লং ফ্রেম বললে 1008টা স্পিন্ডেল ধরে ম্যাথের ক্যালকুলেশন করবা, যদি শর্ট ফ্রেম বলে তাহলে 500টা ধরে ক্যালকুলেশন করবা। কেউ যদি 480 বা 85 বলে করে ফেলো, সমস্যা নাই, তবে আমি সাজেস্ট করি 504টা দিয়ে করবা। পরীক্ষার হলে শুধু শুধু না বুঝে নাম করবো না যে আনসার বুঝি নাই, কিন্তু স্পিন্ডেল দেয়া নাই। অনেকে বলে স্যার এখানে স্পিন্ডেল দেয়া নাই, নাম্বার অফ স্পিন্ডেল দেয়া নাই, ম্যাথ কিভাবে করবো? তখন এক্সাম ওখানে পরীক্ষার হলে যারা থাকে তারা আবার ওই টিচারকে ফোন দেয়, তারা আমাকে ফোন দিবে, স্যার এই ম্যাথটা বলতে হবে, সাথে দেখবেন কিনা। ওরা যদি বুঝেও তাহলে সমস্যা হবে না, ঠিক আছে? এটা নিয়ে তাহলে দেখাচ্ছে অনেকে বিশৃঙ্খলা তৈরি করে। ওকে, এরকম কেস থাকলে লং ফ্রেম বললে 1000টা ধরে করবা, শর্ট ফ্রেম বললে 504টা দিয়ে করবা। তোমরা বুঝতেছো? স্যার জি স্যার, জি স্যার। সুজন দেবনাথ শুনতে পাচ্ছ? ডিসি সুজন দেবনাথ, আইডি 20। সাজ্জাদ 63। জি স্যার। ব্রডব্যান্ড আলাদা কানেকশন চালাচ্ছি, ওয়াইফাই আছে, তারপরেও মানে নেটওয়ার্কের সমস্যা দিচ্ছি। এখন আসলে অনেকে বিজি মনে হয়, আজকে ক্লাস গভর্নমেন্ট অনেকই দিয়েছে তো রেজিস্ট্রেশন, এট এ টাইম অনেকেই ক্লাস নাই, সমস্যা দেখা দেয়। বলো সাজ্জাদ, বলো শর্ট ফ্রেম আর লং ফ্রেমের মধ্যে কি ডিফারেন্স আছে? দুটাই তো রিং ফ্রেম, ডিফারেন্স কি? আইডি 11 ডিসি। জি স্যার, প্রথমটার মধ্যে স্যার লং ফ্রেমের মধ্যে স্যার স্পিন্ডেল সংখ্যা স্যার 1008টা থাকবে স্যার, আর দ্বিতীয়টার মধ্যে স্পিন্ডেল সংখ্যা 504টা থাকবে। ওকে, সেটা কি দ্বিতীয়টা? দ্বিতীয়টাকে আমরা কি বলবো আসলে? শর্ট ফ্রেম, বলো, প্রথমটা লং ফ্রেম, পরেরটা কি? শর্ট ফ্রেম স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা দেখো, আরো একটা ব্র্যান্ড আমি দেখিয়েছি, যেটা এটাকে আমরা বলছি যে লাক্সমি ব্র্যান্ডের। লাক্সমি, এটা এর মডেল দেখো, একটা মডেল দেওয়া আছে LMWTM LR9/X। এটারও নাম্বার অফ স্পিন্ডেল 1008টা, অরিজিন হচ্ছে ইন্ডিয়া। তাহলে প্রথমটা আর এটার ডিফারেন্স হচ্ছে, ওটা হচ্ছে তোমার রিটার ব্র্যান্ডের, এটা লাক্সমি ব্র্যান্ডের, অরিজিন সুইজারল্যান্ড, এটা হচ্ছে ইন্ডিয়া, বাট দুইটাই লং ফ্রেম মেশিন। ওকে, তাহলে আমরা রিং ফ্রেম থেকে নরমালি ইয়ান তৈরি করি, রিং ফ্রেমে বিভিন্ন মডিফিকেশন করে বিভিন্ন স্পেশাল ইয়ানও তৈরি করি। আর এতে বিভিন্ন এরা ছাড়া আরো অনেক ব্র্যান্ডের মেশিন তোমরা পাবা ফ্যাক্টরিতে, এটাই যে আছে তা না, এর বাইরেও অনেক ফ্যাক্টরিতে। এর বাইরে বলতে অনেক ফ্যাক্টরিতে দেখবা এখান থেকে একটা হয়তো আছে, অন্য ব্র্যান্ডের আছে, যেমন টয়োটা ব্র্যান্ড থাকতে পারে, টয়োটা ব্র্যান্ডের থাকতে পারে, মার্জলি থাকতে পারে। হ্যাঁ, মার্জলি ব্র্যান্ডের, মার্জলি হচ্ছে তোমার ইতালি অরিজিন। তারপরে হচ্ছে টয়োটা কি, টয়োটা জাপানিজ। ওকে, এখন দেখো রিং ফ্রেম মেশিন দেখো, দেখো এই যে মেশিনগুলো, এটা কোন ব্র্যান্ডের দেখা যাচ্ছে? মেশিনগুলো রৌতে সাজানো, রিটার্ন মেশিন। স্যার রিটার। এটা হচ্ছে তোমার রিটার ব্র্যান্ডের রিং ফ্রেম মেশিন, দেখছো? নাম্বার 1 2 3 এভাবে সাজানো আছে। আমরা এর একটা স্পিনিং এর একটা শেড,
সেটার মধ্যে এটা রিং সেকশন বলা হয়। আচ্ছা, যদি তোমরা ল্যাব ক্লাস থাকতো তাহলে ল্যাবে এগুলা পড়তা, আর একটু না বুঝালে পরে ক্লাস নেওয়াও সমস্যা। এই জন্য আসলে আমি একটু যেগুলো এখন একটু দেখাবো, মেশিনটা আগে ডিটেলস দেখাই, মেশিনের পার্টস গুলো সম্পর্কে ধারণা দিই, যেটা অ্যাকচুয়ালি ল্যাবে করার কথা ছিল। আগে তারপর ল্যাবে আবার দেখবা, কনসেপ্ট ক্লিয়ার হবে পরে। আচ্ছা দেখো তো, এটা একটা আমি ইয়ান পার ডায়াগ্রাম দেখিয়েছি। এখানে ফার্স্ট দেখো আমি দেখাচ্ছি মেশিনের মেইন পার্টস এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্রিল। ক্রিল সম্পর্কে আগেও তোমাদের ধারণা দেওয়া হয়েছে। ক্রিলে আসলে ক্রিলটার ফাংশন কি? আসলে ক্রিলের ফাংশন হচ্ছে ফিডিং অ্যারেঞ্জমেন্ট, মেশিনে ফিড দেওয়ার যে অ্যারেঞ্জমেন্ট, সেটাই এই মেকানিজমটাকে ক্রিলিং বলা হয়। এখানে ক্রিলটা দেখো, এই যে উপরে ক্রিল দেখা যাচ্ছে। আমরা সিমপ্লেক্স মেশিনে মানে ক্রিলিংটা দেখছিলাম কোথায়? ডাপিং সিস্টেমের মেশিনের ঠিক পিছন সাইডে। আর এখানে ক্রিলিংটা কোথায়? দেখো ক্রিলিং হচ্ছে এই যে উপরে, এটা হচ্ছে ক্রিলিং সিস্টেম। দেখো এখানে সব রবিং গুলো ঝুলানো আছে, হ্যাঙ্গিং করা আছে। এখান থেকে রবিং এর যে লাস্ট মাথা, সেখান থেকে আমরা ডাপিং সিস্টেম যখন রবিংটা লাগাবো তখন এটা মানে আনওয়াইন্ডিং হবে, আস্তে আস্তে খুলে আসবে আর ডাপিং সিস্টেমের মধ্যে প্রবেশ করবে। ফাইনালি পরে ইয়ার্ন তৈরি হবে। বা টোটাল পথটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে এই যে সিস্টেমটাকে আমরা দেখো, এই যে এটাকে বলছি ক্রিলিং, যার যে মেকানিজমের মাধ্যমে এগুলো আমরা এই রবিং গুলো ফিড দিয়ে রাখছি, ফিড দিয়েছি, এটা হচ্ছে ক্রিলিং। বুঝতে না পারলে বলবা, ওকে। নেক্সট দেখো ববিন হোল্ডার, এখানেই দেখতে পাবো ববিন হোল্ডার। এই যে ববিন, এই ববিন বলো অথবা তোমার রবিং ববিন, যেটার মধ্যে এখন রবিং জড়ানো আছে, তাহলে এইটা এটা সিস্টেম কি জানো? এই যে ক্রিলিং সিস্টেমটা এমন আছে যে এটাকে তুমি যদি এই রবিং যে হোল্ডার, এই হোল্ডারে এখানে সেট করা যায়, ববিনটা নিয়ে হাত দিয়ে উপরের দিকে চাপ দিলে এটা অ্যাডজাস্ট হয়, মানে লেগে যায়, স্প্রিং সিস্টেম মতো স্প্রিং মেকানিজম আছে। আবার যখন উপরের দিকে চাপ দিবে আবার এটা খুলে আসে, বুঝতে পারছো? চাপ দিলে এটা অ্যাডজাস্ট হয়, উপরের দিকে চাপ দিয়ে লাগানো যায়, এই যে তোমার প্যাকেজটা, আবার চাপ দিয়ে খুলে ফেলা যায় হাত দিয়ে ম্যানুয়ালি। এই যে হোল্ডার, যার সাথে লাগানো একটা হোল্ডার আছে প্রত্যেকটা এসির সাথে, এই ওটাকে আমরা বলছি ববিন হোল্ডার। আচ্ছা, আর ক্রিলিং এ আরেকটা জিনিস দেখো, যে ক্রিলিং এই যে তোমার এই যে ক্রিলিংটা দেখা যাচ্ছে, যে এই যে ক্রিলিং একটা পার্ট আছে যার সাথে লাগানো আছে, এখানে দেখো ক্রিলিংটা, এই যে ক্রিলিং দেখা যাচ্ছে। এখন এই যে ববিনটা হ্যাঙ্গিং অবস্থায় ঝুলানো আছে, ববিন ঝুলানো আছে না, এই ববিনের এই রিং সেকশন, এই সেকশনটাকে আমরা বলি রিং সেকশন, যেখানে রিং ফ্রেম গুলো সাজানো সিরিয়ালি। রিং সেকশনের চতুর্থ সাইডে, মানে রিং সেকশনে ফুল রিং সেকশনের মধ্যে দেখবা অনেক মাইক্রো টাইপের ডাস্ট। তুমি যদি কিছুক্ষণ থাকো তোমার মাথার চুলে দেখবা চুল সাদা হয়ে গেছে, অনেকটা সাদা দেখা যাবে, মানে এই সব ডাস্ট আর কি। এইসব ডাস্ট কন্টিনিউয়াস এই সারাউন্ডে থাকে। এই ডাস্ট গুলো যখন এই তোমার রবিং এর সারফেসে লেগে যাবে, তখন এগুলা দিয়ে আবার ইয়ানের মধ্যে ফল্ট তৈরি হতে পারে। এই জন্য এই গ্রিলটার উপরে একটা মানে ছাতার মতো একটা করে আছে দেখবা, এটাকে আমরা বলি ছাতার মতো, যেটা ওটাকে আমব্রেলা টাইপ গ্রিল বলা হয়। ওইটা শেপটা ছাতার মতো, এই জন্য এটা আমব্রেলা টাইপ গ্রিল বলা হয়। নরমাল গ্রিল আর এই আমব্রেলা টাইপ গ্রিলের মধ্যে পার্থক্য বোঝা গেছে বলো? এই যে চ্যাটে না, যাতে এটাকে সারাউন্ডের পরিবেশ থেকে যে ডাস্ট, সেটা ডাস্টটা কিছুটা সেভ করে, ডাস্ট মানে সেভ পজিশন রাখে, যে ডাস্ট গুলো কন্টামিনেশন গুলো সরাসরি যাতে এটা না লাগে, উপরের দিকে এটাকে অ্যাকচুয়ালি ঢেকে রাখার মতো এই মেকানিজম। যে ক্রিলে এই ধরনের মেকানিজম আছে, সেই ক্রিলটাকে আমরা বলি আমব্রেলা টাইপ শুনতেছি না কিছু। রিং ফ্রেমে নরমালি এটা থাকে। এক মিনিট, মানে ওকে, হ্যাঁ দেখলাম। তারপর সেন্ডে নাম আর রোল। রোল কত? আমার রোল কত?
তোমরা বুঝতেছো বলো তো? আইডি 1 আছো? এপি জি স্যার, বুঝতেছি। বলো তো, জি স্যার। ফিল আমব্রেলা টাইপ ফিল আর এমনি নরমাল ফিলিং এর মধ্যে কোনো পার্থক্য আছে বলো তো? আচ্ছা, সুজন বলো। আমব্রেলা টাইপ ফিল্ডটা Filler, হচ্ছে sorry. এখানে ওই যে আমাদের যে ডাস্ট গুলো মানে ছোট যে ফাইবার গুলো পরবর্তীতে আসে। স্যার, জি স্যার বলছি। হ্যালো, হুম, এটা থাকবে কোন জায়গায় থাকবে? স্যার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। রবিং এর উপরে থাকে না নিচে থাকে? উপরে। হ্যাঁ, আমি বলছি রবিং ক্রিলটা ওই যে আমব্রেলা রবিং টাইপ, যে স্যার আমব্রেলা উপরে শেপ থাকে। যেটা দিয়ে ওটাকে আমরা উপরে থাকে, ভেরি গুড। হ্যাঁ, এটারই কি কেন দেওয়া হয়েছে? কারণ স্যার ওই যে ছোট যে ডাস্ট এটা কেন ফাইবার গুলো দিব থাকে না? ওগুলো দিয়ে মিশে যে পরবর্তীতে মানে স্যার ওগুলো পরবর্তীতে শর্ট ফাইবার গুলো মিশে স্যার একটা দেখা যাচ্ছে ফেব্রিকে বা ইয়েতে ফল্ট তৈরি করে আর কি স্যার। তো এটা রিমুভ যাতে না হয় আর কি স্যার, তার জন্য এটা দেয়া হয় আর কি। এটা যে 100% সেফ হবে এমন না, তবে ম্যাক্সিমাম একটা মনে করো বলা যায় যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ আর কি, যে আসলে ওখানে ডাস্ট, ক্রিলের উপরে অনেক ডাস্ট বা ধুলাবালি পড়ে আছে, লাগতেছে, এটা হিসেবে চেক করতেছে আর কি আমাদের ড্রয়িংটাকে। হ্যাঁ, আচ্ছা। স্যার নেটওয়ার্কটা মনে হচ্ছে একটু প্রবলেম করতেছে, কথাগুলো ক্লিয়ার আর আসছে। নেটওয়ার্কে আজকে সমস্যা দিচ্ছে, আমি বুঝতেছি, এখানে বারবার আনস্টেবল দেখাচ্ছে, বুঝছো? স্যার আমরা আমি কথা তো বলতেছি, অলরেডি আপনারা আলাদাভাবে, বলেন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওয়াইফাই ছাড়াই আমি কিন্তু আলাদা ব্রডব্যান্ড দিয়ে মানে ক্লাস নিচ্ছি। এটা ওয়াইফাই থেকে ভালো স্পিড আছে, বাট তারপরেও সমস্যা। আচ্ছা দেখো, এখন কি দেখতে তো পাচ্ছ স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ওকে, নেন দেখো, রবিং গাইড। রবিং গাইড হচ্ছে, তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে রবিংটা আনওয়াইন্ডিং হওয়ার পরে দেখো যে গাইডের উপর দিয়ে যাচ্ছে আর কি, গাইডের উপর দিয়ে এরকম সিস্টেম করা থাকে যে এই যে দেখা যাচ্ছে আইডি, এখানে 4 লেখা যেটা দেখা যাচ্ছে, এই ধরনের গাইড থাকে। হ্যাঁ, এটাকে আমরা গাইড বলতে পারি। তো এই গাইডের উপর দিয়ে তোমার যখন যাবে, এটা পাস করাবে, নিয়ে চলে যাবে তোমার ড্রাফটিং জোনে। এগুলো হচ্ছে রবিং গাইড। তারপর হচ্ছে ড্রাফটিং জোন। ড্রাফটিং জোন বলতে, তোমরা তো অলরেডি ড্রাফটিং সিস্টেম নিয়ে আমি সিমপ্লেক্সের ডিটেলস পড়িয়েছি, এখানেও ড্রাফটিং সিস্টেম আছে। দেখো, দুইটা ফিগার পাশাপাশি দিয়েছি বোঝার জন্য, যে এখানে দেখতে পাচ্ছ এই যে 3/3, এটা ড্রাফটিংটা 3/3 না? এই পাশে, এখানে তো বোঝা কঠিন, বাট এখানে তো বুঝতে পারতেছো। এই পাশে দেখছো আমার পয়েন্টার, তোমরা দেখতে পাচ্ছ পয়েন্টার, লক্ষ্য করো। জি স্যার। এটা হচ্ছে রিং ফ্রেমের একটা ড্রাফটিং সিস্টেম। এটা কত ওভার কত বলো? এটা ড্রাফটিং সিস্টেমটা কি? 4/4 না 3/3? 3/3। স্যার 3/3। এটা হচ্ছে 3/3 ড্রাফটিং সিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে রিং ফ্রেমে বেশিরভাগ থাকবে 3/3 ড্রাফটিং সিস্টেম। 4/4ও থাকতে পারে, দেখবা কম্প্যাক্টে দেখা যায় 4/4 ড্রাফটিং সিস্টেম। হ্যাঁ, বেসিক্যালি 3/3 বেশি থাকে। বাট ড্রাফটিং সিস্টেমের যে মেকানিজম, ডাব দেওয়ার যে মেকানিজম আমরা 4/4 দিয়ে করছি, এখানে সেমই, বাট এখানে ড্রাফটিং জোন একটা কম হবে। ওখানে হবে ড্রাফটিং জোন 4/4 এ ড্রাফটিং জোন কয়টা হয়? ব্যাক জোন, মিডিল জোন, ফ্রন্ট জোন। আর এখানে হবে ব্যাক জোন আর ফ্রন্ট জোন, দুইটা। ঠিক আছে, ওকে। এবার দেখো, এখানে বলছিলাম আর্ম প্রেসার, এটাকে আর্ম প্রেসার আর প্রেসার আর্ম বলা যেতে পারে। দেখো, আর্ম প্রেসার, এই যে দেখতে পাচ্ছ যে এই যে একটা এই নীল কালার করা যে এটাকে তোমরা হাত দিয়ে, মানে যে কেউ হাত দিয়ে চাপ দিয়ে প্রেস করে উপরে উঠানো যায়। এটা উপরে উঠালে এটার সাথে এই পুরাটা উপরে উঠে যায়। এই পাঁচটাকে আমরা, টোটাল এই পাঁচটাকে বলি আর্ম প্রেসার বা প্রেসার আর্ম। এটা দিয়ে দুইটা রোলার, আমাদের ব্যাক মানে বটম রোলার এবং টপ রোলার এর মাঝখানে এটার যে কন্টাক্ট প্রেসার অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, এটা দিয়ে চাপ দিয়ে
আমরা যখন লাগাই দিই তখন এর মধ্যে প্রেসার, ধরো তুমি রোলার তো উপরে রাখলেই শুধু হবে না, রোলার তো কন্টাক্ট প্রেসার উপর থেকে দিতে হবে, প্রেসার দিতে হবে। এইটা দিয়ে আমরা প্রেসার অ্যাডজাস্ট করি। এটাকে আবার তোমার কেজি বলে, কত কেজি প্রেসার দিবা। হ্যাঁ, এটা যেমন ধরো 14 কেজি 18 কেজি এরকম প্রেসার দেওয়া হয় ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং কত কাউন্টে ইয়াম বানায় সেটার উপরে বেস করে এটা প্রেসার অ্যাডজাস্ট করা হয়। এটাকে আমরা বলি প্রেসার আর্ম অর আর্ম প্রেসার। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে বলছি ট্রাম্পেট। ট্রাম্পেট হচ্ছে অন কাইন্ড অফ গাইডের মতো, যেটা আমরা রোভিং এ তোমাদের সিমপ্লেক্স মেশিনে বলেছিলাম ট্রাম্পেট। এখানে একটা ট্রাম্পেট থাকবে, ট্রাম্পেটের মধ্য দিয়ে এই রবিংটা তোমার ইসে প্রবেশ করবে, তোমার ডাক্টিং সিস্টেমে প্রবেশ করবে। ট্রাম্পেট রবিং দেখো সিমপ্লেক্স মেশিনে কোথাও হয়তো দেখছো দুইটা, এখানে একটা এখানে একটা। ট্রাম্পেটের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি স্কুইজ করা। হ্যাঁ, মনে করো রবিংটা যে ছড়ানো আছে এটাকে একটা ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে পাস করায় তাহলে এটা কম্প্যাক্ট হবে। হ্যাঁ, কম্প্যাক্ট হবে আর স্কুইজ করা হয়। হ্যাঁ, এর মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। ওকে, অ্যালাইনমেন্টও হবে। হ্যাঁ, ওকে, ট্রাম্পেট। তারপরে দেখো অ্যাপ্রন। অ্যাপ্রন এই যেখানে লেখা আছে ডাবল অ্যাপ্রন। ডাবল অ্যাপ্রন এই জন্য বলা হয় যে দেখো বটম অ্যাপ্রন এই উপরেও আছে নিচেও আছে। আচ্ছা, অ্যাপ্রনের সাথে এখানে দেখো দেখা যাচ্ছে এটা একটা রোলার, এটা হচ্ছে মিডিল রোলার। এটা এই পেয়ারটা হচ্ছে ব্যাক, এটা মিডিল, এটা ফ্রন্ট। সো মিডিল রোলারের যে উপরের যেটা টপ পজিশনে আছে এটার সাথে এখানে একটা পার্টস আছে যেটাকে বলে ক্র্যাডল বলে, ক্র্যাডল। ক্র্যাডল, ওকে। এই ক্র্যাডল আর এই মিডিল রোলার একসাথে দেখো একসাথে জড়ানো, এই অ্যাপ্রন দিয়ে জড়ানো। এই অ্যাপ্রন উপরেও আছে নিচেও আছে, এই জন্য এটাকে বলে ডাবল অ্যাপ্রন। অ্যাপ্রনের বেসিক্যালি ফাংশনটা হচ্ছে দেখো যখন আমাদের এই রবিংটা পাস করবে অ্যাকচুয়ালি রোলার টু রোলার কন্টাক্ট তো হার্ড হয়। অ্যাপ্রন থাকার কারণে যে অ্যাপ্রন হবে অনেক স্মুথ। স্মুথ অ্যাপ্রনের সারফেস স্মুথ হওয়ার কারণে দেখো এই রবিংটা ইজিলি সামনের দিকে যেতে পারবে, যাওয়া সহজ। হ্যাঁ, এই জন্য এই অ্যাপ্রনের কাজ হচ্ছে রবিংকে স্মুথলি সামনের দিকে পাস করানো, বা বেশি স্পিডে হাই স্পিডে আমরা পাস করাতে পারি। ওকে, এই যে অ্যাপ্রন দেখো এখানেও দেখা যাচ্ছে অ্যাপ্রন। এই যে অ্যাপ্রন দেখতে পাচ্ছ, এই যে অ্যাপ্রন বলে আমার পয়েন্টারটা দেখো, এই যে এগুলো অ্যাপ্রন, এগুলো হচ্ছে অ্যাপ্রন। থিকনেস অনেক কম। ওকে, এবার দেখো এটা ক্র্যাডল তো বললামই, এবার হচ্ছে স্পেসার। স্পেসার হচ্ছে ক্র্যাডলটা আরেকবার একটু বললে ভালো হতো, বুঝতে পারিনি। হ্যাঁ, এই ক্র্যাডলটা দেখো এই যে উপরের যে টপ রোলার দেখতে পাচ্ছ, মিডিল আমাদের অ্যাকচুয়ালি ব্যাক রোলার, মিডিল রোলার, মিডিল টপ রোলার যেটা অ্যাকচুয়ালি এই রোলারটার সাথে দেখো পাশে একটা পার্টস দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তো রোলার, পাশে একটা পার্টস দেখা যাচ্ছে। এই এটা ক্র্যাডল আর এইটা আর এই মিডিল রোলার একসাথে, টপ রোলার একসাথে জড়ানো আছে, একসাথে অ্যাকচুয়ালি মোড়ানো বলা যেতে পারে। এই যে তোমার অ্যাপ্রনটা মুভ করছে, বাট এই দুইটা এই পাশে যেটা আছে এটা হচ্ছে ক্র্যাডল। ক্র্যাডলেও তোমার প্রেসার অ্যাডজাস্ট করা হয়। আর্ম প্রেসার এবং ক্র্যাডল প্রেসার, ক্র্যাডল প্রেসার আলাদা আর আর্ম প্রেসার আলাদা। এটাও একটা পার্টস যেটা দিয়ে আমরা প্রেসার অ্যাডজাস্ট করি। তাহলে দেখতে পাচ্ছ ক্র্যাডলটা। আচ্ছা, ক্র্যাডল জি আরো স্যার। পরে আবার ল্যাবে দরকার হলে খুলে হাতে ধরে দেখানো হবে, সমস্যা নাই। ল্যাব তো তোমরা খুলবে আর কি। আচ্ছা, তারপরে দেখো আমরা বলছিলাম স্যার এখানে প্রেসারটা তুলনামূলক কম হবে না স্যার? হ্যাঁ, এখানে very good, আর্ম কম প্রেসার। হবে। আর প্রেসারের তুলনায় অনেক কম হবে। এটা আবার আচ্ছা, এখন এরপরে দেখো এটা হচ্ছে স্পেসার। স্পেসারটা বোঝার চেষ্টা করো ভালো করে। স্পেসার, হ্যাঁ, স্পেসার হচ্ছে এখানে দেখো তুমি, এটা তো বললাম ব্যাক রোলার এই পেয়ারটা, এটা হচ্ছে এই পেয়ারটা সেকেন্ড পেয়ার যেটা সেটা মিডিল রোলার, উপরেরটা টপ নিচেরটা বটম। এখন এই দুইটা রোলারের মাঝখানে নরমালি তো কোনো স্পেস নাই, যেহেতু একটা রোলার একটা রোলারের উপরে একটা রোলার আরেকটা রোলার কন্টাক্টে আছে এবং প্রেসারও দেওয়া আছে উপর থেকে।
এই ক্ষেত্রে এটার মধ্যে দিয়ে একটা এই দুইটা রোলারের ঠিক কন্টাক্ট পয়েন্টে একটা স্পেসার রাখা হয়। স্পেসারের দুই পাশে থাকবে ফ্লেঞ্চ মানে সাপোর্ট থাকবে, আর মাঝখানে স্পেসারের মাঝখানে একটা গ্যাপ থাকবে। এটা নরমালি প্লাস্টিক টাইপের জিনিসের বানানো হয় স্পেসার। এখন ওই যে গ্যাপ থাকবে, একটা ছিদ্র থাকলো না, একটা গ্যাপ থাকবে, ওই গ্যাপের মধ্য দিয়ে আমাদের রবিং পাস করাবো। এখন এই দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্ট যেটা ওখানে রাখা হয়, তাহলে স্পেসারটা অ্যাডজাস্ট করা হয়। স্পেসারের যে ছিদ্র, এই ছিদ্রের মধ্য দিয়ে তোমার রবিং পাস করব। তাহলে স্পেসারের কাজ হচ্ছে দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্টে একটা গ্যাপ তৈরি করা, যার মধ্য দিয়ে আমাদের ম্যাটেরিয়াল, ইনপুট ম্যাটেরিয়াল পাস করাবে। এখন স্পেসারের ওই গ্যাপটা কম বেশি হবে যখন তোমার যদি এমন হয় যে রবিং অনেক মোটা, তাহলে স্পেসারের গ্যাপটা বাড়াতে হবে। এই দুইটা রোলের মাঝখানে যে আমরা গ্যাপ তৈরি করলাম, আর্টিফিশিয়াল একটা গ্যাপ তৈরি করলাম, সেই গ্যাপটা বাড়াতে হবে, গ্যাপের হাইট বলতে পারো, বাড়াতে হবে। যদি তোমার চিকন হয় বা কম্পারেটিভলি থিন হয়, তখন এটা কমাতে হবে। এটা চেঞ্জ করা যায়। চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম স্পেশাল ইউজ করা হয়। মনে করো বিভিন্ন কালার ইউজ করা হয় নরমালি, ধরো রেড কালার, গ্রিন কালার। এই কালারে খুবই আবার স্পেশাল হাইট স্পেসিফিক উল্লেখ করা থাকে। এই কালারের জন্য স্পেশাল হাইট এত, রেড কালার জেনে বলে দিবে স্পেশাল ব্ল্যাক লিখে দেয়, হ্যাঁ, স্পেশাল গ্রিন দেন, স্পেশাল রেড দেন, স্পেশাল হয়তো ব্ল্যাক দেন, বললে বোঝা যাবে যে ব্ল্যাকের হাইট কত, মানে রেগুলার লেখা আছে। তুমি ওখানে হাইট না বলে শুধু ওটা কালার বলে দেয়, সেই কালারে মানে তারা ধরো অপারেটর যারা ওয়ার্কার যারা এগুলা লাগায়, তারা তো এত সবাই বুঝবে না, তাদের তুমি লিখে দিবা যে মনে করো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা যেখানে যে শিপ চালাবে সে লিখে দিবে যে স্পেশাল এই স্পেশাল দেন। এখন ধরো রেড আছে ও তার দরকার গ্রিন, সে তখন লিখে দিবে যে স্পেশাল চেঞ্জের অপশনে রেড থেকে গ্রিন, তখন ও রেড গুলো খুলবে, গ্রিন লাগাই দিবে। তুমি জানো যে আমার গ্রিনের দরকার এই হাইট, সেটা আমি এই জন্য গ্রিন দিলাম, মানে আমার গ্যাপ এতটুকু দরকার। তুমি কাউন্ট চেঞ্জ করলাম, মনে করো মোটা লোয়ার কাউন্ট ছিল, এখন হায়ার কাউন্ট বানাবো, তুমি বুঝবা যে কি দিতে হবে। ওকে, স্পেশালটা বুঝেছো তাহলে? কেমনে করবা? এটা দেখানো হবে আবার আমাদের ল্যাবে। ফোনে করলে ফোন 2 দিনে শেষ হয়ে যাবে। স্যার এই যে গ্যাপটা তৈরি করা হয় সেটা শুধু স্যার ফ্রন্ট রোলার আর ব্যাক রোলারের মধ্যে করা হয় না? 20 মিনিট একটা এটা ভিডিও যেটা করতে করা হয় হবে, 2 জিবি। মিডিল রোলারের মাঝখানে এটা ব্যাকেও থাকবে না, ফ্রন্টেও থাকবে না। তোমাদের ওই সারটা করায় না? যদি ফ্রি অফ মিডলে এই গ্যাপটা করা হয়। হ্যাঁ, মিডিলে দুটো রোলার থাকবে না, মিডিল একটা হচ্ছে ব্যাক পেয়ার, মিডিল পেয়ার, তারপরে ফ্রন্ট পেয়ার, মানে ব্যাকে দুটো রোলার থাকে, ঠিক আছে? তারপরে মানে 3 ডাফটিং এর সিস্টেমে মিডিল রোলার আছে না, মিডিলের টপ এবং বটম, এই দুটো রোলারের মাঝখানে স্পেসার অ্যাডজাস্ট করা হয়, স্পেসার দেওয়া হয়। ওকে, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। এতটুকু কোনো কোশ্চেন আছে? যতটুকু বুঝলাম, আর কারো আছে? তারপরে আমি সামনে আগাবো। তো এখন এতটুকু যা দেখালাম, এর মধ্যে সিমপ্লেক্স বন্ধনের মেশিনের কিছু সাদৃশ্য মানে মিল পেয়েছো। এরপরে আবার সিমপ্লেক্স সাথে মিল থাকবে না, এরপরে যে জিনিসটা দেখাবো। ইউনিভার্সিটির ফিজিক্স নিয়ে বসতে। ভালো। আচ্ছা, নেক্সট ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করো, আমি পরে যে জিনিসগুলো দেখাচ্ছি। কিছু বুঝছস? এরপরে দেখো তুমি লেখা আছে ল্যাপেট। ইনি কি ল্যাপেট 6 মাসের জন্য আইছে ওরকম? আচ্ছা, এখানে দেখো ল্যাপেট বলতে আমার পয়েন্টটা লক্ষ্য করো যে এখানে ইয়ার্ন গাইড লেখা আছে। ইয়ার্ন গাইড, অনেকে হয়তো ইয়ার্ন গাইড বলে উল্লেখ করছে, অন কাইন্ড অফ গাইড বলতে পারো, ওকে, বাট আমরা এটাকে ল্যাপেট বলবো। হ্যাঁ, দেখো এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে। তাহলে ডাফটিং সিস্টেম থেকে বের হয়ে ইয়ার্নটা এই ল্যাপেটের মধ্যে প্রবেশ করবে। এই যে ল্যাপেট, আমি সব জায়গায় দেখাচ্ছি জিনিসটা একই, এই যে এখানে ল্যাপেট দেখা যাচ্ছে। সো ডাফটিং সিস্টেমের পরে দেখো ল্যাপেট। ল্যাপেটটা শেপ এরকম যে এর মধ্যে ঠিক এক ধরনের রিং এর মতো মাঝখানে ছিদ্র থাকবে। আর এটার এই যে একটা মানে একটা অংশ মানে ছিদ্র, মানে এটা প্রবেশ করানোর জন্য একটা রাস্তাও থাকে, মানে এই যে প্রবেশ করানোর একটা সিস্টেম আছে, যেটা রিংটা বলতে একবারে ক্লোজ না, একটা অংশ একটু গ্যাপ আছে যার মধ্যে আমরা ইয়ানটা ইজিলি পাস করাই। এখানে আরো ভালোভাবে দেখতে পারো,
এই যেখানে দেখা যাচ্ছে ডাফটিং সিস্টেম থেকে ইয়ার্ন বের হয়ে চলে যাচ্ছে এই যে ল্যাপেটের মধ্যে দিয়ে, এই যে দেখো প্রত্যেকটা ইয়ার্নই এই ল্যাপেটের মধ্যে প্রবেশ করছে। হুম, ল্যাপেট একটা গাইড, ওয়ান কাইন্ড অফ গাইড। ল্যাপেটের মধ্যে ল্যাপেটের যে ছিদ্র, এটাকে আমরা অনেক সময় ল্যাপেট আই বলি। ওকে, এখন ল্যাপেট থেকে চলে আসতেছে, দেখো এই যে ল্যাপেট বা ইয়ার্ন গাইড, এখান থেকে এসে ইয়ার্নটা চলে আসছে এখানে। এখানে খুবই ভালোভাবে মানে অবজার্ভ করে দেখো যে ল্যাপেটের পরে এই ইয়ার্নটা প্রবেশ করছে, এটাকে বলা হয় ট্রাভেলার। ট্রাভেলার ট্রাভেলারটা খুবই সূক্ষ্ম এবং খুবই পাতলা আর কি, খুবই মানে লাইট ওয়েট, খুবই ওয়েটও অনেক কম। এই ট্রাভেলারটা আবার বসানো আছে তোমার রিং এর, যার কারণে মেশিনটার নাম হচ্ছে রিং ফ্রেম। যে মেইন পার্টসটা অ্যাকচুয়ালি সেইটা হচ্ছে এই যে রিং, এটা হচ্ছে রিং। এরকম একটা রিং লাগানো আছে, ওই রিং এর ঠিক উপরে, রিং এর উপরের দিকে এই ট্রাভেলারটা লাগানো। রিং এর উপরে এমন একটা পাত তৈরি করা আছে, যার পরে ওই পাতের ওই ওই ওখানে ট্রাভেলারটা যে লাগানো, ট্রাভেলারটা মুভ করতে পারবে রিং এর ঠিক উপরের সাইডে, এরকম করে মুভ করতে পারে। ট্রাভেলারটা লাগানো হয়, ট্রাভেলারটা এক প্রান্ত একটু খোলা আছে, এক প্রান্ত খোলা ট্রাভেলার, হ্যাঁ, ওটাও ওয়ান কাইন্ড অফ রিং এর মতো শেপ, কিন্তু এক প্রান্ত খোলা হওয়ার কারণেই এর মধ্যে লাগিয়ে দেওয়া যায়, মানে লাগানো যায়। রিং এর উপরে শেপটা এমন ভাবে করা আছে যাতে ট্রাভেলারটা ওর সাথে অ্যাডজাস্ট করা লাগানো যায়, ওয়াইন্ড করে কিন্তু বের হয়ে আসবে না। হ্যাঁ, তে মনে করো উপরের অংশে একটু ভাঁজ আছে, যাতে ট্রাভেলারটা থ্রেডিং করলে ট্রাভেলারটা একটা রিং এর উপরে যে পাত আছে, এই পাতকে এই পাতের উপরে ট্রাভেলারটা কন্টিনিউয়াস ঘুরতে পারে। এখন ইয়ানটা দেখো ল্যাপেট হয়ে ট্রাভেলার মধ্যে পড়ে, ল্যাপেটের যে আই, ল্যাপেটের আই থেকে বের করে এনে আমরা ট্রাভেলার ভিতরে প্রবেশ করাবো, ট্রাভেলার ভিতর দিয়ে ইয়ানটা পাস করাবো। আচ্ছা, এটা ইয়ানের পাত। এবার দেখো এটা হচ্ছে স্পিন্ডল, এটা হচ্ছে স্পিন্ডল। আর স্পিন্ডলটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না, এই স্পিন্ডলটা এখান থেকে শুরু, এটা হচ্ছে স্পিন্ডল। স্পিন্ডলটা দেখা যাচ্ছে না এই জন্য যে স্পিন্ডলের উপরে লাগানো আছে তোমার রিং কপস। রিং কপসটা আবার প্লাস্টিকের তৈরি, একদম প্লাস্টিকের। এটা হচ্ছে ভিতরের অংশ ফাঁপা। রিং কপসটা স্পিন্ডল, আবার স্পিন্ডলের উপরে রিং কপস ম্যানুয়ালি হাত দিয়ে চাপ দিয়ে প্রেসার দিয়ে লাগানো হয়। ওকে, স্পিন্ডলের সারফেসে আমরা রিং কপসটাকে চাপ দিব, দিয়ে রিং কপস যেহেতু ফাঁপা, ঠিক আছে, তখন এর সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে যাবে। এখন যদি স্পিন্ডল ঘুরে তাহলে রিং কপস কি ঘুরবে? তোমরা কি বুঝতেছ? না। হ্যালো হ্যালো, ও আল্লাহ, নেটওয়ার্কের সমস্যা বুঝতেছো নাকি? বুঝতেছি। স্যার একটু ভেঙে আসছে। ঠিক আছে বুঝতেছি। আচ্ছা, দেখো যে স্পিন্ডলের স্পিন্ডলের উপর লাগানো হচ্ছে রিং কপস। রিং কপসকে আমরা উপর থেকে রিং কপসে ফাঁপা চাপ দিয়ে স্পিন্ডলের সাথে এটা লাগবে। এখন স্পিন্ডলের দেখো নিচে উপরের অংশে অ্যাকচুয়ালি ডায়াটা একটু কম, নিচের অংশে ডায়াটা একটু বেশি। বেশি হলে এই যে নিচের অংশে ডায়াটা একটু বেশি, তখন আর রিং কপসটা সব জায়গায় ডায় একই রকম। এখন উপর থেকে যখন চাপ দাও, নিচের ডায়াটা একটু যদি কম্পারেটিভলি বেশি, তখন ওটার সাথে একটা মানে ই হবে না, লাগার একটা ধরো কন্ট্যাক্ট প্রেসারে কোনো লেগে যাবে, লেগে থাকবে আর কি, বুঝতে পারছো? এখন যখন স্পিন্ডলটা ঘুরবে তখন রিং কপসও ঘুরবে। রিং কপসটা মোশন পাবে কিভাবে? দেখো, রিং কপসটা মোশন পাবে স্পিন্ডলের সারফেস কন্টাক্টের কারণে সে মোশন পাবে। এখন স্পিন্ডল আবার মোশন পাই মেইন মোটর থেকে। এই ফ্রেম মেশিনের একটা বড় মেইন মোটর থাকে,
যে মোটর থেকে তোমার ডায়াগ্রাম মানে মোশন ট্রান্সফার, যেটা হয় আমরা যদি বেয়ারিং করো তখন দেখবা যে রিং ফ্রেম মেশিনের মেইন মোটর, যে মেইন শ্যাফট, ওখান থেকে মোশন আসবে তোমার মেইন শ্যাফট আছে, যে মেইন শ্যাফটটা হচ্ছে রিং ফ্রেম মেশিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মানে বিস্তৃত। যে মেইন শ্যাফটের সাথে অনেকগুলো টিন সিলিন্ডার আছে, এখন যখন মানে মোটর রান করা হয়, ওখান থেকে মোশন যখন মেইন শ্যাফটে আসে, মেইন শ্যাফট যখন ঘুরে তখন টিন সিলিন্ডারের কন্ট্যাক্ট করে টিন সিলিন্ডারও ঘুরে। টিন সিলিন্ডার মেইন শ্যাফটের সাথে সব লাগানো। টিন সিলিন্ডারের সাথে আবার তোমার স্পিন্ডল টেপ আছে। এই টেপ হচ্ছে প্রতিটা টিন সিলিন্ডারে এমন ভাবে শেপ করা যে এই টেপটা দুই প্রান্তেই যাবে, দুই সাইডে যাবে, বোথ সাইডে। একটা টিন সিলিন্ডারের সাথে টেপ বোথ সাইডে দুইটা টেপ বের হয়। এই টেপ দুইটা আবার অ্যাডজাস্ট করা দুই পাশে দুইটা স্পিন্ডলের সাথে, মানে এই পাশে দুইটা স্পিন্ডল, এই পাশে দুইটা স্পিন্ডল। তাহলে একটা টিন সিলিন্ডার মানে থেকে মোশন বাম পাশে দুইটা করো স্পিন্ডল এবং ডান পাশে দুইটা স্পিন্ডলের মোশন একটা টিন সিলিন্ডার থেকে আসে। হ্যাঁ, তাহলে দেখো এই এই যে এইগুলা হচ্ছে, এইটা দেখা যাচ্ছে এইটা স্পিন্ডল টেপ, আর এই যে স্পিন্ডল, এইটা এই টেপটা যখন এই টেপে মোশন আসে তোমার ওই মেইন মোটর থেকে গ্যারিং এর মাধ্যমে বললাম, মেইন মোটর থেকে আসবে মেইন শ্যাফট থেকে টিন সিলিন্ডার থেকে স্পিন্ডল, এই যে স্পিন্ডলের যে টেপ, এই টেপ ঘুরবে, সাথে সাথে এই টেপ এই যখন স্পিন্ডলের নিচে এখানে যে লাগানো আছে, টেপের সাথে ঘোরানোর সাথে সাথে এখানে আবার স্পিন্ডল ঘুরবে। কেন? স্পিন্ডলের নিচে আবার বিয়ারিং আছে, তোমরা বিয়ারিং হয়তো দেখছো। বিয়ারিং এর সিস্টেমটা কি বলো? বিয়ারিং এর মধ্যে যদি কোনো কিছু লাগানো থাকে বা কি থাকে, বিয়ারিং এর মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপের সমান এই করা থাকে কোনো শ্যাফট দিয়ে বা কিছু দিয়ে যদি লাগানো থাকে, আচ্ছা, তখন আনিকার আমরা ব্যাপারটা দেখাবে। ওইটা শ্যাফটটা ঘোরানো হবে, তখন ওই মানে এই স্পিন্ডলটা ঘুরবে। তো বেয়ারিং এর মাঝখানে যেটা অ্যাডজাস্ট করে, বেয়ারিংটা যেখানে দেখো কোন শ্যাফটের সাথে বেয়ারিং লাগানো থাকে, এই শ্যাফটটা ঘোরালে এটা বেয়ারিং এর কারণে ঘুরে মোশন পায়। তোমরা দেখছো কিনা বেয়ারিং জানি না। যাই হোক, এখান থেকে হচ্ছে মেইন মোটর থেকে অ্যাকচুয়ালি মোশন আসলো আমাদের এই স্পিন্ডল। এখন এতটুকু বুঝো যে মেইন মোটর থেকে মোশন আসছে স্পিন্ডলে, আর স্পিন্ডল ঘুরলে স্পিন্ডলের সারফেস কন্ট্যাক্টে লাগানো আছে কি আছে বলো? রিং কপস। সো রিং কপসের মোশন, রিং কপসের আরপিএম আর স্পিন্ডলের আরপিএম এর মধ্যে কোনো পার্থক্য থাকবে বলো তো? মানে স্পিন্ডলের আরপিএম আর রিং কপসের আরপিএম এর কি পার্থক্য আছে? না স্যার, বেশি হবে কার কম হবে? ইকুয়াল হবে? ইকুয়াল হবে। বুঝেছো কি? স্যার দুটোর তো সেম হওয়ার কথা, কারণ এটা তো তো স্যার সারফেস লাগাবে কন্ট্যাক্টে রিং ঘুরবে। কপসটা। তো স্পিন্ডল যতবারই ঘুরে, ভেরি গুড, একই হবে, কারণ সারফেস কন্ট্যাক্টে ঘুরলে স্পিন্ডল যতবার ঘুরবে রিং কপস ততবারই ঘুরবে। ঠিক আছে? এখন দেখবা যদি মনে করো 30 এনি ইয়ান তৈরি করা হয়, অ্যারাউন্ড এর স্পিন্ডলের স্পিড থাকে 18,000, 19,000, 20,000 আরপিএম। এত আরপিএম এ ঘুরে। এখন যদি এটার আরপিএম 18,000 হয়, তাহলে এই ট্রাভেলারটা এই রিং এর উপরে, রিং এর সারফেসে দিতে এরকম 18,000 বার ঘুরবে ট্রাভেলার। ঠিক আছে? ট্রাভেলারটা ঘুরে। এখন আরেকটা জিনিস বলে রাখি, ট্রাভেলার মাধ্যমে কিন্তু টুইস্ট হয়, মানে টুইস্ট যেটা হয় সেটা ট্রাভেলারের মাধ্যমে হয়। খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, দেখে রাখো, মনে রেখো, গেলে নোট করে রাখতে হয়। দেখো ট্রাভেলার, এই টুইস্টটা অ্যাকচুয়ালি দেয় ট্রাভেলারে। এই টুইস্টের ডিরেকশনটা দেখো, এই টুইস্ট এখানে যদি তৈরি হয়, অ্যাকচুয়ালি তো এখানে টুইস্ট নাই, স্লাইটলি টুইস্ট যেটা রবিং এ ছিল, এখানে আবার আনটুইস্ট করে ফেলেছে টুইস্টটা। সো এখানে কোনো টুইস্ট যে আসতেছে, কোনো টুইস্ট নাই। তো এইখানে ট্রাভেলার যদি টুইস্ট হয়, তাহলে টুইস্টটা আসলে যাচ্ছে কোন দিকে? টুইস্টটা তুমি দেখবা, ফিজিক্যালি দেখবা যে এখানে ইয়ার্ন দেখতেছো। তুমি যদি ফিজিক্যালি দেখতে যাও, তো দেখবা এখানে ইয়ার্ন তৈরি, এখান থেকে ইয়ার্ন দেখতে পাবা। আর ডাফটিং সিস্টেমের ভিতরে রবিং ফর্মে আসে, আর এই ডাফটিং সিস্টেমের পরে ইয়ার্ন দেখতে পাচ্ছ।
কিন্তু টুইস্টার এখানে দেয় নাই। তো টুইস্ট হচ্ছে ট্রাভেলারে টুইস্ট হতে হতে এই টুইস্টটা উপরের দিকে উঠবে, উপরের দিকে যাবে। ট্রাভেল টুইস্টের ডিরেকশন উপরের দিকে, আর ইয়ানের ডিরেকশন কোন দিকে? ইয়ান আসতেছে, ইয়ান তৈরি হয়ে ইয়ান আসতেছে নিচের দিকে। ওকে, ও আচ্ছা, এখন হ্যাঁ, এখন দেখো এই রিং যেটা এটা কিন্তু ফিক্সড করে লাগানো, ট্রাভেলারটা মুভ করতে পারে রিং এর সারফেসে। এখন আমাদের যদি এটা লং ফ্রেম মেশিন হয় তাহলে দুই পাশে মিলায়ে 1008টা স্পিন্ডল আছে। এখন এক পাশে যদি 504টা হয়, তো এইরকম হচ্ছে রিং রেল থাকে, এই যে রিং রেল লেখা আছে, রিং রেলটাও মেশিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সো এক পাশে রিং রেইলে 504টা এরকম রিং বসানো আছে ফিক্সড করে। রিং রেল যেটা মানে যেহেতু স্পিন্ডল 504টা এক পাশে, সেরকম ওই রিং রেইলের মধ্যে একটা রিং রেইলের এরকম 504টা স্পিন্ডল বসানো আছে, সরি রিং বসানো আছে, রিং রেইলের সাথে এই রিংটা বসানো লাগানো। ওকে, আবার অপর পাশে সেম প্যাটার্ন। এখন এই রিং এর দেখো এই যে রিং বসানো, আর এই নিচে আছে স্পিন্ডল, এই স্পিন্ডলটা হয় কি এই যে রিং রেলের মধ্য দিয়ে পাস করানো। তাহলে রিং দেখতেছো, যেটা রিং এর মাঝখানে তো গ্যাপ আছে, এই স্পিন্ডলটা অ্যাকচুয়ালি রিং এর মধ্য দিয়ে প্রবেশ করানো। দেখবা যে রিং উপর থেকে দেখা যাচ্ছে এটা স্পিন্ডল, আর এই যে স্পিন্ডলটা মানে প্রবেশ করছে ইসের মধ্য দিয়ে, রিং এর মধ্য দিয়ে, আর রিংটা লাগানো আছে রিং রেলের সাথে। এখন এই স্পিন্ডল মোশন পাচ্ছে বললাম মোটর থেকে, আর রিং ক্রস মোটর মোশন পাচ্ছে স্পিন্ডলের সারফেস কন্টাক্ট। এখন মেইন জিনিস আমাদের জ্ঞানটা আসছে দেখো ল্যাপেজ হয়ে, তারপর ট্রাভেলার হয়ে আমরা এইটা যে রিং কপস লাগানো আছে, রিং কপসটার সাথে ম্যানুয়ালি আমরা 2-3টা প্যাচ অলরেডি লাগাই দিলাম। লাগাই দিলে মানে আমরা জিনিসটা মানে এটা কমপ্লিট করলাম পথ ডায়াগ্রামটা। ঠিক আছে, তাহলে জ্ঞান যেটা আসলো ড্রাফটিং সিস্টেম ট্রাভেলার থেকে বের করে এনে আমরা রিং কপসের সারফেসে লাগাই দিলাম। লাগানোর পরে মেশিন যখন রান করা হবে তখন যখন মেশিন রান করা মোটর যখন রান করবে তখন মোশন চলে আসবে স্পিন্ডলে, স্পিন্ডল ঘুরতে থাকবে, মনে করো সে 18,000 আরপিএম ঘুরতেছে, তাহলে আমাদের রিং কপস 18,000 আরপিএম ঘুরবে, জ্ঞান ট্রাভেলার হয়ে এসে এর কন্টিনিউয়াস এর সারফেসে জড়াতে থাকবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হয় যে এই রিং কপসে ইয়ানের শেপ এরকম কোনিকাল শেপ, কেন উপরে সুতা কম, মাঝখানে বেশি, মানে ডায়া বেশি, আবার এখানে কম। এটা হওয়ার কারণ হচ্ছে এই যে রিং রেলটা উঠানামা করে, দেখবা যে এই মাঝখানে বেশি, এই জায়গায় বেশি থাকে, এই অংশের মধ্যে বেশি হয়, উপরে কম যায়। এইসব কারণে দেখবা যে এই মানে বিশেষ করে রিং রেলের এই উঠানামা আপ অ্যান্ড ডাউন মুভমেন্টের এই রিং কপসে এই শেপ তৈরি হয়। ওকে, আর ওটা কোশ্চেন আসতে পারে রিং কপসে এই শেপ কেন করা হয়? এই শেপ এই জন্য দেওয়া হয় জ্ঞানটা খুলে না যায়, স্টেবল একটা ফর্ম, জ্ঞানটা স্যার আরেকটু মানে রিং কপসের সাথে পার্টিশনে থাকে আর কি, এই জন্য এই হ্যাঁ বলো। আমি বলছি যে এই শেপটা মানে এই যে রিং কপসের সাথে যদি জ্ঞান দেখা যাচ্ছে কিভাবে হলো? এই শেপটা হয় দেখো রিং রেলের সাথে ফিক্সড করে লাগানো, তখন রিংটা এরকম উঠানামা করে, ঠিক আছে? স্পিন্ডল তো ফিক্সড আছে, এখন রিং উঠে, তাহলে ধরার উপরে না, রিং এর ধর উপরে যাচ্ছে, তাই সাথে যেহেতু ট্রাভেলার আর এই ট্রাভেলার লাগানো রিং এর সাথে, রিং যেখানে যাবে রিং উপরে ট্রাভেলার সাথে থাকবে। যদি রিং নিচে নামে মানে রিং এর নিচে নামে তাহলে এই সেটটা পুরো নিচে নেমে আসবে, বুঝতে পারছো? এখন এই যে দেখো ট্রাভেলার থেকে বের হয়ে তো রিং কপসে ইয়ান জড়াবে, এই ট্রাভেলারটা যে পজিশনে যাবে মানে উঠানামা করবে, ট্রাভেলার বলতে রিং রেলটা যখন উপরে উঠে ইয়ান করে জড়াবে, রিং রেল নিচে নামলে নিচে জড়াবে।
এই শেপটা হয় কি মাঝখানে, এই যে ট্রাভার্সিং হয় উপরে নিচে, তো মাঝখানে বেশি থাকে, কারণে ইয়ান মাঝখানে বেশি জড়ায়। হ্যাঁ, আর এই শেপটা তৈরি হয় কনিকার শেপ, রিং কপসে। ওকে, যদি মনে করো রিং রেল উঠা করতো, তাহলে শুধু একই জায়গায় জড়া না, একই জায়গায় কাছাকাছি থাকতো না, একই জায়গায় জড়াইতো না। তেমন বুঝতে পারছি। বুঝছো? মনে করো স্পিন্ডল তো ফিক্সড, স্পিন্ডলের পজিশন চেঞ্জ হয় না, স্পিন্ডল যে জায়গায় আছে জি সে জায়গায় স্যার। দাঁড়িয়ে থাকবে। এখন যদি এই রিং রেলটা ওঠানামা না করে, তাহলে ওই মাঝখানেই সোজা দাঁড়াবে শুরু। যখন এটা উপরে উঠবে তখন সেটা উপরে জড়াবে, যখন নিচে নামবে জড়াবে। এটা মাঝখানে, এটা বেশি থাকার কারণে মাঝখানে বেশি সুতা স্যার জড়ায় আর একটা কি। প্রশ্ন ছিল। এটা এটা মাঝখানে মোটা হয়, দুই পাশে কম হয়, কনিক্যাল শেপ হয়। হ্যাঁ বলো বলো, তোমার কোশ্চেন করো প্লিজ। স্যার এই যে এখানে রিংটা যে আপ ডাউন মুভমেন্ট হয় এটা একটু। আচ্ছা তুমি তার স্যার কিভাবে হয় তো? রিংটা যে আপ ডাউন মুভমেন্ট হয় সেটা স্যার কিসের মাধ্যমে হয়? হ্যাঁ এটা আবার আমরা তোমার দেখিয়েছিলাম আগে, সিমপ্লেক্স মেশিনে বলছিলাম যে তোমার স্যার দুটা কোন ডাম ছিল। এটা হচ্ছে কোন ডাম, একটা টপ কোন ডাম, একটা বটম ডাম। এটার মাধ্যমে একটা তোমার ওখানেও রেল ছিল, রিং রেলটা ছিল তোমার রেল, যেটা সেই রেল করার জন্য এই টপ কোন ডাম এবং বটম কোন ডাম, এটা সাথে একটা বেল থাকে। এখানে আবার একটা গিয়ারিং মেকানিজম আছে, হ্যাঁ, ডিফারেন্সিয়াল গিয়ার বলে। ডিফারেন্সিয়াল গিয়ার আলাদা ভাবে অ্যাডজাস্ট করা থাকে, ওই গিয়ারের মেকানিজমের মাধ্যমে এটাকে একবার উপরে একবার নিচে নামায়। এটা আসলে ফিজিক্যালি দেখালে বোঝা যাবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার। হ্যাঁ, তো মাথায় রাখতে বলো যে ডিফারেন্সিয়াল গিয়ার আলাদা অ্যাডজাস্ট করা থাকে। ওটা আলাদা একটা মেকানিজম, একটা জটিল একটা মেকানিজম। ওই মানে ওই গিয়ারিং এর সিস্টেম এটা উঠতে বাধ্য, নিচে নামতে বাধ্য। হ্যাঁ, এরকম করা আছে। ল্যাব যখন আমরা করাবো, তুমি ইচ্ছা করলে একটু মাথায় রাখো, তখন ফিজিক্যালি একটু দেখানো যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? এটা তো এমনি হবে না, মেকানিজম করা আছে, অ্যাডজাস্ট করা আছে মেশিনে। হ্যাঁ, এই রিং রেলকে উঠানামা করানো মেকানিজম ডিফারেন্সিয়াল গিয়ারের মাধ্যমে আলাদাভাবে মেকানিজম আছে, এই মেকানিজমের মাধ্যমে এটা উঠানামা করানো হয়। ওকে, আচ্ছা এখন ট্রাভেলার গেল, স্প্রিং, এই একটা রিং। আচ্ছা আর একটা জিনিস বলি, এই রিং এবং এই দুইটা রিং দেখো পাশাপাশি, দুইটা রিং এর পাশে একটা সেপারেটর আছে আলাদা করে। এটা সেপারেটর, একটা পাতের মতো আর কি, যাতে এই পাশের আর এই পাশের ইয়ানের মধ্যে, ইসের মধ্যে কোনো ধরনের কন্টাক্ট না আসে, মানে সেপারেট করা, কোনো ধরনের ইন্টারাকশন না হয়, এই জন্য সেপারেটর ইউজ করা হয়। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যে ল্যাপের থেকে যখন ইয়ানটা এসে ট্রাভেলারের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, এই যে মাঝখানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সের মধ্যে আর ইয়ানটা তোমার এই স্ক্রিন বলো অথবা রিকপসের চতুর্থ মানে এটাকে স্যান্ড করাচ্ছে, কন্টিনিউয়াসলি ঘুরবে, একটা পাথ তৈরি হবে। এই পাথটা যে ফর্ম একটা শেপ তৈরি করে, যেটা একটা বেলুন শেপ বলি আমরা। হ্যাঁ, বেলুন একটা ফর্ম, বেলুন শেপ একটা ফর্ম তৈরি হয়, যে বেলুন শেপ। এই বেলুনের আবার ডায়া কিভাবে কন্ট্রোল করা হবে, মানে কতটা হবে শেপের ডায়া, মানে কত হবে। এই জন্য আমরা এখানে দেখো, এই যে এটা বেলুন কন্ট্রোলিং রিং দেখতে পাচ্ছ পয়েন্টারটা, এরকম বেলুন কন্ট্রোলিং রিং ইউজ করা হয়। দেখো এখানে যদি একটা বেলুন কন্ট্রোলিং রিং দেওয়া হয়, তাহলে এই যে বেলুন শেপ, ইয়ানের যে পথ ডায়াগ্রাম, এখানে যে একটা শেপ তৈরি হয়েছে বেলুন শেপ, এই শেপটার ডায়া এর বাইরে যেতে পারবে? পারবে না। এই রিং দিয়ে আমরা এর ডায়া কন্ট্রোল করতেছি, আমরা এর বাইরে নিব না, ঠিক আছে? সো এই যে দেখো এর চারপাশে থাকবে, মানে এর বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে বেলুন কন্ট্রোলিং রিং।
সো বেলুন কন্ট্রোল রিং এক জিনিস, আর এমনি এই যে রিং সেটা আলাদা জিনিস। ওকে, এবার রিং রেলও বলা হয়েছে, 3 সিলিন্ডার সম্পর্কে বলা হলো, স্পিন্ডল বেল্ট সম্পর্কে বলা হয়েছে, স্পিন্ডল বেল্ট। আর একটা আছে নি ব্রেক। নি ব্রেকটা কি দেখো, নি ব্রেক এখানে দেখানো যা আছে। আচ্ছা, নি ব্রেক লক্ষ্য করো যে এইখানে বোঝানো ভালো কি আমি একটু বুঝাই। এখানে একটা ধরো থাকে, একটা মেকানিজম আছে যেটা স্পিন্ডলের ঠিক নিচের অংশে সাথে ওটা অ্যাডজাস্ট করা। তুমি যদি এক কাজ করো যে সব নি ব্রেক কেন নাম আসছে, যে ওখানে একটা এক অঙ্ক আছে, এটা যদি উপর দিকে প্রেস করে ধরা যায়, প্রত্যেকটা স্পিন্ডলের নিচে একটা করে লাগানো আছে, এটাকে উপরের দিকে চাপ দিলে ওই স্পিন্ডলটা থেমে যাবে, মেশিন চলবে, সব স্পিন্ডল ঘুরবে। যেটাকে তুমি ওইটা দিয়ে ওইটা উপরে উঠাবা, ওটার সিস্টেম হচ্ছে রিং এর স্পিন্ডলের নিচের অংশটাকে সে ধরে ফেলবে। ধরে ফেললে কি হয়, ওই স্পিন্ডল বন্ধ হয়ে যায়। নরমালি নি ব্রেক কেন তুমি করে কি, ওই যে হাত দিয়ে চাপ না দিয়ে, এটা পা আছে না, পায়ে তোমার হাঁটু দিয়ে এটাকে উপরের দিকে ধরে ধরে। তাহলে মনে করো একটা ইয়ান ছিঁড়ে গেছে, কোন একটা পজিশনে ইয়ান ছিঁড়ে গেছে, মেশিন চলছে, এখন ইয়ান ছিঁড়ে গেলে ছিঁড়ে যেতে পারে, ইয়ান ব্রেকেজ হয়েছে, তখন কি স্পিন্ডলে আর ইয়ান তৈরি হবে না? ফুল মেশিন বন্ধ করবা একটা সুতার জন্য? করবে না। তখন ইন্ডিভিজুয়াল ওখানে গিয়ে ওই নি ব্রেকটা পা দিয়ে ধরে, পায়ের হাঁটুর উপরে রেখে চাপ দেয় উপরের দিকে, তখন ওই স্পিন্ডলটা বন্ধ হয়ে যায়। বাকি স্পিন্ডলের প্রোডাকশন চলতে থাকে। বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার দুই হাত এখন ফ্রি, পা দিয়ে স্পিন্ডলটা বন্ধ করা হয়েছে নি ব্রেক সহযোগিতায়। নি ব্রেকটা কাজে লাগে, আমরা স্পিন্ডল মুভমেন্ট মানে এখন স্টপ। ওকে, এখন দুই হাত দিয়ে ওই দুই হাত কাজে লাগায়, তখন আমরা টুইস্ট দেওয়া হয়। ইয়ানের যে জায়গায় ছিঁড়ে গেছে, ব্রেকেজ হচ্ছে, এর দুই প্রান্ত থেকে আবার এর দুই প্রান্ত নিয়ে এসে একসাথে আবার টুইস্ট দিয়ে এটা আবার ই করে ফেলা হয়, মানে লাগাই দেওয়া হয়, টুইস্ট নট দেওয়া হয়। দেওয়ার পরে আবার তুমি নি ব্রেক মানে টুইস্টিং করে দিলা, ছিঁড়া দুইটা অংশ ছিঁড়ে গেছে, এটা জোড়া লাগাই দিলা, লাগানোর পরে আবার নি ব্রেকটা ছেড়ে দিলে ওই ইয়ান আবার কন্টিনিউয়াস জোড়াতে থাকবে। নি ব্রেক কি, নি ব্রেকের ফাংশন বুঝছো? আচ্ছা, আরো কোনো কোশ্চেন থাকলে বলবো। একদিনে এত বুঝতে একটু টাফও আছে, বাট তোমার আসলে ল্যাব করলে আরো ক্লিয়ার হবে। এই যে তোমার দেখো, এটা আমার সাথে সাথে একটু লক্ষ্য করো যে এইগুলো হচ্ছে এই যে রিং কপস, এই যে দেখা যাচ্ছে হলুদ কালার টাইপের, এগুলা হচ্ছে রিং কপস, এমটি, এখন এই আন জড়ায় নাই। হ্যাঁ, আর এই যে এগুলা দেখা যাচ্ছে এটা দেখো, এই যে এখানে রবিং ঝোলানো আছে, রবিং ঝোলানো আছে, এই যে হ্যাঙ্গিং রবিং ঝোলানো আছে। রবিং আবার এই যে রবিং গাইডের মধ্যে দিয়ে আসছে, আসার পরে এই যে ডাক্টিং সিস্টেম, বললাম ডাক্টিং সম্পর্কে ডিটেলস। ডাক্টিং সিস্টেমের পরে এখান থেকে বের হয়ে এসে ল্যাপেট, এই যেগুলো হচ্ছে ল্যাপেট, সব সিরিয়াল একটা করে ল্যাপেট দিচ্ছে, যতটা সুতা আসতেছে ততটা ল্যাপেট আসছে প্রতিটা স্পিন্ডলের জন্য, মানে প্যাটার্ন একই রকম। প্রতিটা স্পিন্ডলের একই রকম প্যাটার্ন, মানে অ্যারেঞ্জমেন্ট প্রতিটা স্পিন্ডলের, মানে যা একবারে রবিং থেকে শুরু করে জ্ঞান তৈরি করা পর্যন্ত ধরুন পার্টস একই ধরনের, জ্ঞান পার্ট সব রিং এই সব স্পিন্ডল। সো তারপরে প্রতিটা ল্যাপেটের মধ্য দিয়ে এসে আমাদের আসতেছে এই যে এখানে হচ্ছে তোমার এই যে রিং রেল, এটা রিং রেলের দেখো জায়গায় একটা করে স্পিন্ডল পজিশন একটা রিং লাগানো আছে, আর রিং এর ভিতর দিয়েই রিং কপস পাস করানো আছে, এই যে রিং কপস। এখন এখানে যে ট্রাভেলার, আবার রিং কপস মানে রিং এর উপরে লেখা আছে ট্রাভেলার দিয়ে আছে। সো ল্যাপেটের দুধ না থেকে দিয়ে জ্ঞান কফি দেওয়া যায় না? ট্রাভেলার হয়ে এসে আমাদের রিং কপস এর সারফেসে জড়াতে থাকবে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলো তো? কোশ্চেন এই পর্যন্ত কোশ্চেন আছে কিনা? দিতে পারলে দাও, না দিলে সমস্যা নাই। আমরা চিন্তা দিতে পারি, একটু দেখি না একবার না। স্যার ওইখানে স্যার ওই যে স্পিন্ডলের উপরে জানি একটা জড়ানো বস্তু
তারপরে বলো এটা এটা বেলুন কন্ট্রোল দিচ্ছি তোমার কোশ্চেনটা বেশি বেশি বলো যে কি বলবো স্যার রিংস আচ্ছা। সিম্বলের উপরে একটা যে ট্রাম্প আমরা- ট্রাম্প কি যেন একটা লাগানো বলছিলেন, ওই জিনিসটা একটু বলবেন? বললাম দিতে পারলে দাও কফি, না হলে সমস্যা নেই। ওটা ট্রাভেলার ও সরি স্পিন্ডলের উপরে না, ওটা হচ্ছে রিং এর উপরে লাগানো থাকে। রিংটা যার উপরের মানে উপর সাইডে ট্রাভেলারটা লাগানো, ট্রাভেলারটা ঘোরার জন্য ওখানে একটা পথ তৈরি করা আছে রিং এর উপরে, যাতে ঘুরতে পারে। এটা ফিজিক্যালি দেখলে ট্রাভেলার তোমার রিং শেপ, কিন্তু এক প্রান্ত মাঝখানে খোলা আছে, মানে ফ্রি আছে, যাতে ওটা দিয়ে মানে রিং এর মধ্যে মানে লাগানো যায় এরকম আর কি। ট্রাভেলারটা খুবই হালকা, সেটা ওর মধ্যে রিং এর মধ্যে প্রবেশ আর স্যার করানোর জন্য চিত্রটাতে কি ওই মেকানিজমটা এমনই যে লাগা যায়, ইয়ার্ন গাইড হিসেবে দেখাইছে? অপারেটর হাত দিয়ে লাগে। হ্যাঁ ইয়ান গাইড হিসেবে দেখাইছে। দেখো তো এরকম কোন একটা দেখতে পাচ্ছ তোমরা? একটা মেশিন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ তোমরা? মানে শুনতে পাচ্ছ সাউন্ড সহ? এটা একটা মানে এটা একটা মেশিন দেখাচ্ছিলাম যে তোমার ধরো ইয়ান মানে হয়ে গেছে, বলি দেখো যে তোমার রিং কস্ট মানে আমাদের যতটুকু করে ইয়ান বাড়ানো দরকার ততটুকু করে যাচ্ছে। এটা কেন? তখন যখন মেশিনে ধরো বাড়ানো, সেটা যদি হয়ে যায় মানে ইয়ান তৈরি হওয়া, রিং কস্ট যতটুকু করে আমরা ইয়ান ধরাতে চাচ্ছি বা পেতে যাচ্ছি, ততটুকু হয়ে যাওয়ার পরে এটাকে আমরা বলি মেশিনের এখন ডফ ফুল হয়েছে, নামবে, নামাবো। ডফে আমরা একটু এখানে ডফিং আমাদের এখন প্যাকেজ ফুল হয়ে গেছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন এগুলোকে আমরা রিপ্লেস করে আবার এমটি মনে করো রিং কস্ট বসানোর পরে আবার নতুন সাইকেল শুরু হবে। এখন এটা মেশিনে যে 1000 তুলা ম্যানুয়ালি তুলে আবার একটা করে লাগানো, এটা অনেক হ্যাঁ। এই জন্য মেশিনে অটো ভাবেই সবগুলো রিং কস্টকে অভাবে এখানে সিস্টেম আছে, সবগুলো একই সাথে নিবে, মেশিন তুলে অটো ডফিং করে তুলে নিবে, নিয়ে আবার কি প্যাকেজ বসাই দিবে। ঠিক আছে, কয়েক মিনিটের মধ্যেই কাজ শেষ পুরো মেশিনে। হ্যাঁ, এটা হচ্ছে অটো ডফিং। এখানে দেখো এটা বোঝা যায় কিনা। দেখো এই যে বসাচ্ছে, এখন হচ্ছে এমটি রিকস্ট বসানো হচ্ছে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। দেখো ফুল প্যাকেজ গুলো উঠায় নিবে, প্যাকেজ গুলো মানে এট এ টাইম একসাথে উঠায় নিবে। বুঝতে পারতেছি না স্যার। একসাথে উঠায় নিবে। দেখছো এট এ টাইম সব গুলোকে উঠায় ফেলছে।
এখন দেখো রিং গুলো বসায় দিচ্ছে, এখন গিয়ে দেখো রিং রেল ওঠানামা করছে, দেখছো রিং রেল। আচ্ছা তোমরা কি দেখছো, কিছু বোঝা গেছে? স্যার কিচ্ছু বুঝতে পারিনি স্যার। হ্যালো স্যার ভিডিও কেটে কেটে আসছে, কিছু বোঝা মানে যায় না। কিছু স্যার নেক্সট দিনে স্যার আপনি বুঝে আচ্ছা আমার শেয়ারিং ছিল, হ্যাঁ আমাদের কিছু স্যার আসলে রেকর্ডিংটা স্যার শেয়ার করে দিলে মনে হয় স্যার আমরা এটা দেখে নিতে পারতাম পরে। হ্যাঁ রেকর্ডিং আমি দিয়ে দিব, হ্যাঁ রেকর্ডিং দিব। আর তোমাদের কিছু ম্যাটেরিয়াল লাগলে সেগুলো দিব ক্লাস শেষে দিবে। তোমরা কিছু বুঝতে পারো না, না মানে ভিডিও কেটে কেটে যাচ্ছিল, ভিডিও কেটে যাচ্ছিল। তোমার কি সাউন্ডও কিছু সাউন্ড ভিডিও কেটে কেটে যাচ্ছিল, সাউন্ডও স্যার মনে হচ্ছিল যে বাইরে থেকে নয়েজ আসতেছে, এরকম লাগতেছিল। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম ওখানে মেশিনে, হ্যাঁ ওটা হচ্ছে তোমার প্যাকেজ ধরো ফুল হয়ে গেছে, হ্যাঁ প্যাকেজ ফুল হয়ে গেলে মেশিনের কিছুটা হয়তো বুঝছো যে ওখানে এমন একটা মেকানিজম আছে, ই করা আছে যে সব প্যাকেজ গুলোকে একসাথে রিসিভ করবে, ধরবে উপরের দিক থেকে ধরলে, মানে রোবটের মতো আর কি, ধরবে, ধরার পরে সব প্যাকেজকে তুলে নিবে একসাথে এট এ টাইম। তাহলে 1008টা দুই সাইড থেকে তুলে নিল, নেওয়ার পরে নিচে আবার একটা ফুল মেশিনের চতুর সাইডে বেল্ট আছে, এই বেল্টের জায়গায় প্রতি জায়গায় একটা করে প্যাকেজ বসানোর মতো শেপ করা আছে। তো প্যাকেজ গুলো রিসিভ করে ওখানে বসাই দিবে, ঠিক আছে বসাই দিবে। আচ্ছা বসাই দিল, এখন ওই বেল্টটা তো মুভ করে ওটা নিয়ে চলে যাবে, নিয়ে যাওয়ার পরে মেশিনের এক প্রান্তে এরকম একটা বসানো আছে বড় একটা পাত্র, তো ওইটা বেল্টটা নিয়ে যায় একের পর এক, অন বাই অন যায় ওখানে ফুল প্যাকেজ ফেলে মানে রাখবে। আর তখন এরপরে আবার বেল্টটা যখন ঘুরে আসে, বেল্টের মধ্যে মেশিনের এক প্রান্তে আবার খালি প্যাকেজ গুলো ফিট দেয়, ফিট দিলে মেশিনের সব ওখানে ওই প্রতিটা পজিশনে খালি প্যাকেজ গুলো ফিট হয়ে থাকে। মেশিন আবার পরবর্তী গিয়ে রোবোটিক সিস্টেম যেটা, ওটা গিয়ে সব প্যাকেজ গুলো একসাথে 1008টা প্যাকেজ রিসিভ করবে, করে আগে তো ফুল প্যাকেজ নিয়ে এসে এখন স্পিন্ডল খালি হয়ে গেছে না, যাক স্পিন্ডলের ওই প্রতিটা ইসের মধ্যে আবার বসাই দিবে, ঠিক আছে। তাহলে এটাকে বলে অটো ডফিং। দেখছো প্রযুক্তি কোথায় চলে গেছে এখন, অটো ডফিং, সব প্যাকেজ একসাথে উঠায় আবার নতুন প্যাকেজ বসাই দিবে, দিয়ে মেশিন আবার রান করতে থাকবে, ঠিক আছে। জিনিসটা এইরকম বুঝাতে চাইছিলাম আর কি। ওকে তাহলে আজকে আর কোনো কোশ্চেন না থাকলে শেষ করি নাকি বলো? স্যার কাইন্ডলি যদি একটু রেকর্ডিংটা দিয়ে দিতেন আজকের স্যার। আচ্ছা রেকর্ডিংটা আমি তাহলে তোমার দেখি শেয়ার কে দেবো ইনশাআল্লাহ। জি স্যার। আর স্যার যে ভিডিওটা দেখাইছিলেন স্যার, হ্যাঁ ওইটার স্যার একটু লিংকটা দিয়ে দিন, যে ভিডিওটা দেখাইছিলেন হ্যাঁ ওটাতে আচ্ছা আচ্ছা লিংক লিংক দিয়ে দেবো, ওকে লিংক দিয়ে দেবো। আর তোমরা এমনিও ধরো রিং ফ্রেমের অপারেশন, রিং ফ্রেম অপারেটিং সিস্টেম দিয়ে তোমরা ওয়েবসাইটে দিলে, ইউটিউবে দিলেও পাবা আর কি, হ্যাঁ ওকে। তারপরে আমি এই লিংকটা দিয়ে দেবো। রিটার ম্যানুয়াল ভলিউম 2টা স্যার ওই দিবেন বলছেন, সেটা দিয়ে দিন। ওকে হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা কি এনজয় করছো ক্লাসটা আজকে, আশা করা যায় নাকি? স্যার ইনশাআল্লাহ।
ঠিক আছে অনেক এনজয় করছি। জি স্যার ওকে ওকে আল্লাহ হাফেজ